নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো সুস্বাস্থ্য, আপনাদের সুস্থ রাখার চাবিকাঠি। বন্ধুরা, আপনারা দেখছেন মাস্ক পরে আছি, কারণ এখনও ভ্যাকসিন পাইনি আমরা। যতদিন না ভ্যাকসিন পাচ্ছি ততদিন বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক অবশ্যই পরতে হবে আমাদের। আর ভিড় এড়িয়ে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর কোথাও হাত দিলে বারবার হাত ধুয়ে নিতে হবে। কিন্তু অনুষ্ঠানে আমরা প্রতিদিন নিরাপদ দূরত্ব রেখেই অনুষ্ঠান করি, তার জন্যে মাস্ক খুলে অনুষ্ঠান করব আমরা। সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, দিন দিন আমাদের জীবনশৈলী পাল্টে যাচ্ছে, আমাদের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে। দেখুন, এই যে কোভিড-19 পিরিয়ডে 7-8 মাস আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে, কিছু অবশ্যই ভালো পরিবর্তন এসছে। কিন্তু এই পরিবর্তনের জন্যে আমাদের আজকাল অনেক নতুন নতুন রোগ দেখা দিচ্ছে, যেগুলোর প্রকোপ অনেক বেশি মনে হচ্ছে। যেমন ধরুন ডায়াবেটিস, এতটা শোনা যেত না আজ থেকে কয়েক দশক আগেও, কিন্তু আজকাল মনে হচ্ছে প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে ব্লাড প্রেশারের রোগীরা রয়েছেন, যাদের প্রেশার খুব বেশি হাই থাকে, তার ফলে স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, নানান রকম সমস্যা, কিডনির সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে। তো এই সব সমস্যাগুলো কেন হচ্ছে, আর এগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি, সেই সব নানান বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ এমডি ডক্টর অর্কদীপ চৌধুরী। নমস্কার ডাক্তার। নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। ব্লাড প্রেশারের কথা যখন আমরা বলি, আজকাল প্রায় মানুষকেই দেখা যায় ব্লাড প্রেশার। আগে বলা হতো যে 40-এর পর, 50-এর পর বা একটু বয়স হলে প্রেশারটা হাই থাকে। আজকাল খুব ইয়াং মানুষদের আমরা দেখি ব্লাড প্রেশার হাই হয়ে যায়। সো এটার কারণটা কি স্যার? মানে এইরকম ভাবে প্রেশারটা বাড়ার পেছনে কি আমাদের মেন্টাল হেলথ কোনো কারণ, মানে আমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি এসব কোনো কারণ? হ্যাঁ, কিছুটা তো আমাদের লাইফস্টাইল যেটা এখন নতুন হচ্ছে, যে লাইফস্টাইল ইভলভিং সোসাইটিতে যে ইভলভিং লাইফস্টাইল আছে, সেটা খানিকটা তো দায়ী এই ব্লাড প্রেশারের সংখ্যায় একটা বৃদ্ধির জন্য। সেইটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ফুড হ্যাবিটস, সার্বিক খাদ্য যে অভ্যাসটা আমাদের খাদ্যাভ্যাস, সেইটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। আচ্ছা। তো আমাদের একটা বলা যেতে পারে একটা শিফট হচ্ছে ফ্রম ইটিং হেলদি ফুডস থেকে একটু অস্বাস্থ্যকর খাওয়ার দিকে আমাদের প্রবণতাটা বেশি, ঝুঁকিটা ওইদিকে বেশি। ফাস্ট ফুড কথাটা হয়তো শুধুমাত্র ওই স্টলে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে ফাস্ট ফুড খাওয়াটাই নয়, যে কোনো খাওয়া যেটা খুব হাই অ্যামাউন্ট অফ ফ্যাটে, চর্বিতে, যেটা ভেজে বা খুব দ্রুত রান্না করা হয়, সেই থেকে যে লিপিড ইনটেকটা হয় বা ফ্যাট বা চর্বি শরীরে ঢোকে, সেইটা ক্রমাগত ব্লাড ভেসেলে জমা হয়। সেইটা আরেকটা কারণ যেটা আমাদের এখন খুব অল্প বয়সেও ব্লাড প্রেশার বাড়াচ্ছে। এবং অবশ্যই আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখন বেশি থেকে বেশি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে। তারা তাদের ব্লাড প্রেশার নিয়মিত মাপছেন বাড়িতে বা একটা ক্লিনিক, হাসপাতালে বা ক্লিনিক। তো তাতে ওভারঅল স্ক্রিনিংটা বেশি হচ্ছে, ধরাও বেশি পড়ছে। এই ছাড়া আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে উইথ দি অ্যাডভান্সিং মেডিকেল সায়েন্স, আমাদের যে ব্লাড প্রেশারের কাট অফ, যেটা ছাড়িয়ে গেলে পরে আগে আমরা ব্লাড প্রেশারকে ডায়াগনোজ করতাম, সেই কাট অফটাও আরো স্ট্রিনজেন্ট করা হয়েছে। এখন স্যার কত চলছে এটা? মানে এখন ফর মোস্ট প্র্যাকটিক্যাল পারপাসেস আমরা সিস্টলিক, যেটা উপরের ব্লাড প্রেশারটা, সেটাকে আমরা 130 ধরে চলি। এনিথিং অ্যাবাভ 130 শুড বি কনসিডার্ড অ্যাজ আ হাইপারটেনশন। নিচের যে ব্লাড প্রেশারটা আছে ডায়াস্টলিক, এনিথিং অ্যাবাভ 90 শুড বি কনসিডার্ড অ্যাজ আ হাইপারটেনশন। ওকে, তার নিচে থাকা মানে এখনো রিস্ক জোনে নেই হয়তো? হ্যাঁ, তার নিচে থাকাটা এখনো রিস্ক জোনে নেই। তবে যেমন ধরুন 121 থেকে 129, মানে 10 ডিজিটস বিলো দি কাট অফ, সেটাকে আমরা প্রি হাইপারটেনসিভ বলতে পারি। স্যার, আমি আসবো এই বিষয়টা নিয়ে, প্রি হাইপারটেনশনের বিষয়টা নিয়ে, কিন্তু একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে আছেন এই মুহূর্তে। কে আছেন দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন বন্ধু, আর কোথা থেকে বলছেন? আজকের বিষয়টা তো মানে, হ্যালো। হ্যাঁ বলুন, আপনার বিষয় লাগবে না, আপনার কি সমস্যা, কি জানতে চাইছেন বলুন। আজকে আমরা আমার অতিরিক্ত মানে গ্যাসের প্রবলেম হয় যায়, কোনো কিছু খাওয়া বললাম কিছু খেতে না, গ্যাসের প্রবলেম হয় যায়। ওকে দর্শক বন্ধু, আপনার নামটা বলেননি আর কোথা থেকে বলছেন সেটা বলেন। আমি সুজিত দাস বলছি। আচ্ছা সুজিত বাবু, আপনার গ্যাসের প্রবলেম হয়ে যায়, প্রথমে আপনি বলুন আপনার বয়সটা কত? আমার বয়স 24 বছর। আর কি কাজ করেন আপনি, মানে দৈহিক কাজ করেন নাকি?
আমরা শুনতে পাইনি, কথাটা কেটে গেছে। হ্যালো, ওকে, চলুন সুজিত বাবু, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, ওকে ফাইন। সুজিত বাবু আপনি সঙ্গে থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। আমাদের সঙ্গে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অর্কদীপ চৌধুরী রয়েছেন, আমরা আলোচনা করব। ডাক্তারবাবু, এই যে গ্যাসের বা এই যে সমস্যাটা, ইনডাইজেশনের সমস্যা, এটা ঘরে ঘরে সমস্যা, আর এটা ক্রনিক হয়ে দাঁড়াচ্ছে অনেকের কাছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে হাইপারটেনশনের প্রিটা কত থেকে কত বলছিলেন, 121 থেকে 129 অবধি যদি কারো আপনি দুদিকেই, আপনি ওপরের ব্লাড প্রেশারটা যেটা আমরা কাট অফ বললাম 130, সেইটা থেকে 10টা ঘর আপনি নিচে চলে আসুন, ওকে, সেটাকে সেই রেঞ্জটাকে সিস্টোলিক যদি থাকে আমরা প্রি হাইপারটেনসিভ বলে ধরবো। ঠিক তেমনি ডায়াস্টোলিকের যে কাট অফটা 90 বললাম, সেটা থেকে মানে 81 থেকে হ্যাঁ, ওই জায়গাটা আমাদের দ্যাট ইজ দ্য জোন ওয়্যার ইউ নিড টু বি কেয়ারফুল, মানে ওইখান থেকে সচেতনতাটা বোধহয় শুরু হয়ে যাওয়াটাই ভালো। ওকে, আমরা একটু ফিরে যাই। সুজিত বাবু জানতে চেয়েছিলেন যেটা খুব গ্যাস হয় বলছেন, 24 বছর বয়স, খুব বেশি বয়স না। দেখুন, যে এই গ্যাসের সমস্যাটা, যেটা গ্যাস একটা খুব বড় টার্ম। তো আমরা যদি ধরুন 100 জন রুগী এসে আমাদেরকে গ্যাসের সমস্যার কথা বলে, তাহলে যেটা সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে যে গ্যাসের কি সমস্যা হচ্ছে। গ্যাস একটা আমব্রেলা টার্ম, তার মধ্যে ইনডাইজেশন আছে, তার মধ্যে অ্যাসিডিটি আছে। অ্যাসিডিটি মানে পেট জ্বলা, বুক জ্বলা, বা খাওয়ার পরে পেটটা ভর্তি হয়ে থাকা, খিদে পাওয়া সত্ত্বেও অল্প খাওয়ার পরে মনে হয়ে যাওয়া যে আর খিদে নেই। হ্যাঁ, তো সেটা অনেক রকম সমস্যা আছে। তবে এইখানে মানে আগরতলায় বা ত্রিপুরার সমস্ত অঞ্চল থেকে আমরা যে সমস্ত রুগী মূলত পাই, তাদের গ্যাসের সমস্যার একটা খুব বড় কারণ হচ্ছে বোধহয় ত্রিপুরার জল। আচ্ছা, জলটা আমাদের এখানে একটা বড় ফ্যাক্টর। জল থেকে এক ধরনের সংক্রমণ হয় পেটে, যেটাকে আমরা এইচ পাইলোরি ইনফেকশন বলি। সেই এইচ পাইলোরির যে প্রাদুর্ভাব, প্রেভেলেন্স ইজ কোয়াইট কমন আমাদের এখানে। আচ্ছা, এবং সেটা অনেক সময় ওভারলুকড হয়ে যায়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এগেইন দি ফুড হাইজিন। শুধু জল না, খাবারটা কি খাচ্ছি, রাস্তায় খাচ্ছি, কোথাও একটু বাসি খাওয়া হয়ে যাচ্ছে, বা আমাদের যে ফাইবারটার সাথে গ্যাসের সম্পর্ক সেরকম খুব ডেফিনেট হয় না, বাট যেটা পার্সোনাল হ্যাবিটস, যেটা টোব্যাকো কনজাম্পশন, স্মোকিং বা চিউয়েবল টোব্যাকো, ধূমপান বা জর্দা, খৈনি, সেগুলি থেকে একটা বড় রকম সমস্যা হয়। আর মশলা জাতীয় খাবার যেটা আমরা বলি, তার মধ্যে মূলত পেঁয়াজ এবং রসুন আমাদের বাঙালিদের খাদ্যের একটা গুরুত্বপূর্ণ বিশেষ পার্ট। সেইটা অনেক সময় ইট অ্যাকসেন্টুয়েটস বা অ্যাগ্রেভেটস, বাড়ায় গ্যাসের সমস্যাটা। তো সেইটা তাহলে আপনি যেটা সাজেস্ট করছেন যে গ্যাসের সমস্যার জন্য ওষুধ থেকে আগে বা ক্লিনিক্যাল যাবার আগে নিজের ফুড হ্যাবিটসটাকে পাল্টাতে, ফুড হ্যাবিটস, ওয়াটার হ্যাবিটস পাল্টানো খুব দরকার। ওকে, তো আমি দেখি এবার আরো একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি চানপামা থেকে বলছি, দীক্ষা। দীক্ষা, বলুন কি জানতে চাইছেন? আর ঘুমাতে জোর পাই। আপনার কথাগুলো স্পষ্ট আসছে না বন্ধু, কি সমস্যাটা আপনি বলে ফেলুন একবারে। ঘুম থেকে উঠলে হাত পায়ে জোর পান না, ওকে। চলুন আপনার বয়সটা বলে ফেলুন একবার। 12+, ওকে। চলো, ওকে, তুমি সঙ্গে থাকো দীক্ষা। আমার মনে হয় এই ক্ষেত্রে খুব অল্প বয়সে যেরকম এই সমস্যাটা হয়, দুর্বলতার, এক তো বোধহয় আপনার একটু দেখে নেওয়া উচিত যে কোনো কারণে অ্যানিমিয়া আছে কিনা, সেটা একটা কারণ এরকম জোর না পাওয়ার। আরেকটা কারণ হয় এই বয়সে খাওয়ায় রুচি বা খাওয়ার পছন্দের যে একটা ব্যাপার থাকে, সব খাবার খেতে চায় না, বা নিউট্রিশিয়াস ফুডস, সঠিক নিউট্রিশনটা হয়তো নাও হয়ে থাকতে পারে। তো এইভাবে হাতে পায়ে জোর না পাওয়াটা 12 বছর বয়সে তার অনেক রকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, অনেক কারণে হতে পারে। তো এর জন্য বোধহয় সবচেয়ে সঠিক হবে যেটা নিকটতম 12 বছর পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ পেডিয়াট্রিশিয়ান দেখাতে পারে, একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে পারে। মানে মূলত কিছু প্রাথমিক পরীক্ষা খুব প্রয়োজনীয়। কেন হচ্ছে সেটা, মানে সেটা কি অর্থোপেডিক্সে কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা থেকে, বা
অ্যানিমিয়া, যেটা ডাক্তারবাবু বলছিলেন যে রক্ত স্বল্পতা বা এরকম কোনো কিছু সমস্যা আছে কিনা সেগুলো ডায়াগনোসিস করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওষুধ বা কি করতে হবে সেটা হয়তো বললে ভালো হবে। দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম ডক্টর অর্কদীপ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন। আমাদের নানান রকম সমস্যা হচ্ছে, আর কোভিডের ভয়ে অনেকেই হাসপাতাল যাচ্ছেন না, ছোট ছোট সমস্যাগুলোকে ওভারলুক করছেন। তো তার জন্যে আজ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ডক্টর অর্কদীপ চৌধুরী রয়েছেন। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোলাঘাট থেকে বলছি, রবীন্দ্র মজুমদার। রবীন্দ্রবাবু বলুন, আজ কি জানতে চাইছেন? আমি জানতে চাই স্যার, আগেও তো করছিলাম, আমি 38 ইয়ার বয়স, 38। গলার মধ্যে কুষ্ঠনি কাশি, হ্যাঁ, ওকে। ভোরের দিকে যখন রাত করে তখন একটু বেশি হয়, স্নান করা ভোরের দিকে অল্প অল্প বের হয়, আর হচ্ছে না ড্রাই কাশি। কাশি। রবীন্দ্রবাবু, এটা কি আপনার শুধু শীতকালে হয় নাকি সারা বছরই থাকে? না, এই শীত ইতিমধ্যে পড়লো, আর মনে করেন 6-7 বছর থেকে। আর কোন রকম নেশা আছে আপনার, মানে কিছু নেশা সেবন করেন কিছু? সাদা গুঁড়া চুন দিয়ে খায়, সাদা গুঁড়া খান, চুন দিয়ে। দিনে 1-2টা পানও খায়। পান খান? ধূম্রপান করেন না তো? ধূমপান একদম কম, একদম সপ্তাহে 2 দিন বেশি হবে। ওকে, চলুন সঙ্গে থাকুন রবীন্দ্রবাবু। ডাক্তারবাবু, এই যে কাশিটা এখন ভয়ানক ব্যাপার, কাশি হলে রাস্তাঘাটে নিজেকে খুব মনে হয়, এখন অপরাধী বলে মনে হয় যে কাশি মানুষ তাকিয়ে আছে। এই তো করোনা হলো না, তো এই যে খুসখুসে কাশি, কফ, ড্রাই কফ, এটার কারণটা কি, আর মানে কিভাবে চিকিৎসা করলে ভালো হয়? উনি যেটা বললেন মূলত, যে ড্রাই কাফটা সকালের দিকে খুব বেশি হয়। তার একটা জিনিস হতে পারে, সাধারণত যেগুলি অ্যালার্জিক কাফ, আচ্ছা, সেইগুলো সকালের দিকে ইউজুয়ালি হয়, কারণ সকালের দিকে যে কোনো সিজনেই, শীতকালে তো বটেই, অন্যান্য সিজনেও সকালের দিকে টেম্পারেচারটা একটু কম থাকে, তো সেইটা থেকে কোল্ড অ্যালার্জি থেকে একটা কাশি হয়, সেইটার জন্য একরকম চিকিৎসা আছে। আরেকটা জিনিস যেটা ওই আগের যিনি ফোন করলেন প্রথমে, তার প্রসঙ্গ টেনেই বলি, গ্যাসের সমস্যা যেটা, সেইটা একটা কারণ হতে পারে, যেটা আমরা বলি অ্যাসিড রিফ্লাক্স বলি আমরা। সেটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের খাদ্যনালীর নিচের অংশে একটা গার্ডার বা রাবারের মতো একটা স্ফিংটার থাকে, যেটা স্টমাক থেকে অ্যাসিড বা অন্যান্য খাওয়ার ওপরে উঠে আসতে বাধা দেয়। তো বিকজ অফ লাইফস্টাইল, যদি কেউ খুব ভারী ওজনের কাজ করেন বা খুব টাইট জামা কাপড় পরেন বা অন্যান্য কারণেও, এই স্ফিংটারটা অনেক সময় লুজ হয়ে যাওয়াতে সারাদিনই একটু একটু করে পেটের যে খাবারটা আছে খুব অল্প পরিমাণ সেটা খাদ্যনালীতে উঠে আসতে থাকে। এই সমস্যাটা বেশি করে বৃদ্ধি পায় যখন রাত্রিবেলা কেউ শোয়, একটা দীর্ঘ সময় পেট খালি থাকে, তখন শুধু অ্যাসিডটা থেকে যায়, খাওয়ার কিছু থাকে না সেটা নিউট্রালাইজ করবার জন্য। সেই অ্যাসিডটা অল্প পরিমাণে খাদ্যনালী বেয়ে উঠে এসে শ্বাসনালীর একেবারে শুরুর ভাগে, যে অংশটাকে আমরা ল্যারিংস বলি, সেইটায় অল্প অল্প করে ক্ষত করতে থাকে। এই ফেনোমেনাটাকে আমরা বলি ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা রিফ্লাক্স ইসোফেজাইটিস, এবং তারপরে ল্যারিংসে ইনজুরিটা হয়। ওইটা একটা কারণ, যে সকালে ঘুম থেকে উঠলে পরে একটা দীর্ঘমেয়াদী একটা খুসখুসে কাশি থেকে যায়। তো সেইটার জন্য ওই যেরকমটা বললাম, আবার ওই প্রথমত তো একটা বুকে এক্সরে ডেফিনেটলি করিয়ে নেওয়া দরকার, দেখার জন্য যে ফুসফুসে কোনো রকম অসুবিধে আছে কিনা, এবং সেইটায় যদি সব ঠিক থাকে তাহলে অ্যালার্জির ওষুধ আর একটা ট্রায়াল দেওয়া যেতে পারে ফর আ ব্রিফ পিরিয়ড অফ টাইম। তাতে ইমপ্রুভমেন্ট হলে ধরে নিতে হবে দিস ইজ অ্যালার্জিক কাফ। তাতেও যদি কিছু না হয় তাহলে বোধহয় আমাদের যেটা গ্যাসের ওষুধ আমরা বলি পিপিআই, যে প্রোটন পাম্প ইনহিবিটরস, সেইটার প্রায় 1 মাসের একটা ট্রায়াল, প্রেফারেবলি টুয়াইস এ ডে ট্রায়াল দিয়ে দেখা কিছুটা ইমপ্রুভমেন্ট হয় কিনা। রবীন্দ্রবাবু শুনলেন ডাক্তারবাবু কি বললেন। চলুন এবার আরো একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন, কোথা থেকে আছেন বলুন? নমস্কার, আমি গ্র্যান্ডের সঙ্গে থেকে বলছি, পলাশদেব। পলাশবাবু বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আজকে জানতে চাচ্ছি, আমি আমার খাবারের আর আমার ওয়েটটা অনেকটা কমে গেছে। আচ্ছা, আর এটা এই এখন তো আমার 54 চলে, কিন্তু ওয়েটটা একদম কম। কত আছে? লাস্ট মেপেছিলেন কত? 38 অনলি। ওকে, আচ্ছা। আর আপনার খাওয়ার প্রতি অনীহা, অন্য কোনো সমস্যা নেই তো আপনার? না, অন্য সমস্যা নেই। ডাক্তারবাবু কিছু জানবেন ওনার কাছে?
ওনার কাছে একটা জিনিস জানার আছে যে ওনার এই যে 38 যে ওয়েটটা সেটা কতদিনে কমেছে, কত কমেছে? আচ্ছা, মানে 38 বলছেন ডাক্তারবাবু, এখন তো আপনি 38 বলছেন, ধরুন লাস্ট যখন মেপেছিলেন, আপনি যখন বুঝতে পারছেন যে কমছে, কতদিন ধরে এই প্রসেসটা চলছে? আমার এটা প্রায় 1 বছরের মধ্যে হয়ে যাবে। আর এর আগে আপনি কি ঠিকঠাক ছিলেন? এর আগে ওজন ঠিকঠাক ছিল? হ্যাঁ, ঠিক ছিল। হ্যাঁ, আচ্ছা, মানে আপনার হাইট অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটা আপনি জানেন, বা কত ছিল আপনার 1 বছর আগে? হাই ওজনটা হ্যাঁ, 1 বছর আগে 52। 50, ওকে, চলুন প্রায় 12-13 কেজি কমে গেছে। হ্যাঁ, 12 আর একটু ওকে, বেশি চলুন কমেছে। সঙ্গে থাকুন। 54 বছর বয়স ওনার। 54 বছর বয়সে 1 বছরে প্রায় 12-14 কেজি ওজন কমে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অবভিয়াসলি যেহেতু ওনার খাওয়ায় একটা অনীহা হচ্ছে, ওনার খাদ্যনালীর একটা প্রাথমিক পরীক্ষা তো আবশ্যিক। সেটা দেখার জন্য যে ওনার কোনো বড় রকমের সমস্যা হয়ে যায়নি তো, যেটার জন্য ওনার এই খেতে ইচ্ছে ওজন করছে না। কম এবং খেতে ইচ্ছে করছে না। আফটার দ্যাট যে সমস্ত সিস্টেমিক ইলনেস আমরা বলি, যেগুলিতে অ্যাপেটাইট লস হয়, যেমন থাইরয়েডের সমস্যা, এছাড়াও আপনার অন্যান্য যেগুলি খুব কমন, ফার্স্ট থিংস ফার্স্ট যদি আমরা ধরে নিই ডায়াবেটিস আছে কি, সুগারের সেটা একটা সমস্যা আছে। এরা ওভারঅল আমার মনে হয় চেক আপ ওনার করিয়ে নেওয়াটা প্রয়োজন এবং থরো চেক আপ করিয়ে নেওয়া প্রয়োজনীয়। মানে কিসের থেকে সমস্যাটা হচ্ছে? কিসের থেকে এই সমস্যাটা হচ্ছে? 54 ইয়ার্স একটা এমন বয়স যেটায় ধরে নেওয়া যায় এখনকার দিনে, আমি ওনাকে আতঙ্কিত করতে চাই না, সতর্ক করতে চাই যে এই বয়সটা কিন্তু ক্যান্সারের জন্য খুব একটা ভালো বয়স নয়। তো আমার মনে হয় 1 বছর ওনার অলরেডি হয়ে গেছে, আর দেরি না করে একটা ডিটেইলড এক্সামিনেশন ফ্রম খাদ্যনালী থেকে শুরু করে বাকি রক্ত পরীক্ষা যেগুলি বেসিক ব্লাড টেস্ট আছে, সেগুলি করিয়ে নিলেই বোধহয় ভালো। ঠিক। পলাশবাবু, আপনি শুনলেন ডাক্তারবাবু কি বললেন। আসলে ছোট ছোট সমস্যাগুলোকে আমরা ফেলে রেখে ক্রনিক করে বড় সমস্যা ডেকে না এনে এই মুহূর্তেই আপনি অবশ্যই বিভিন্ন রকম টেস্ট করানোর জন্য একজন স্পেশালিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, পরামর্শ নিন কী করতে হবে, কী কী পরীক্ষা করতে হবে। চলুন দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। বলুন দেববাবু, কি জানতে চাইছেন? আমার প্রায় সময় পেটের উপরে গ্যাসের একটা নাভির উপরে ব্যথা, প্রচন্ড ব্যথা হয় প্রায় সময়। আমি গ্যাসের বইটরি খাই, তারপরে কিছু কম করছে না, দীর্ঘদিন ধরে ব্যথাটা। দীর্ঘদিন। দেববাবু, আপনি একটা কথা বলুন যে আপনার বয়সটা কত প্রথম বলুন। আমার আজকে 50 বছর হলো। 50 বছর হলো। তো কি কাজ করেন আপনি এই মুহূর্তে, বা যদি কিছু করে থাকেন সেটা একটু যদি বলেন তাহলে আমাদের। আমি এই তো কাজ করতে গেলে কাজ করতাম আগে। আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়া সব টাইমলি করতেন আপনি? টাইমলি সবসময় হইতো না। ওকে, আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। এটাই এই যে 50, এই যে 45-50 এই সময় খাওয়া দাওয়াটা আমাদের 1 দিন 2 দিন 3 দিনে হয়, যারা কাজের মানুষ আর বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড করেন না ঠিক সময়। ওনারও কি আপনি একই সাজেশন, আপনি যেটা আগে বললেন? হ্যাঁ, ওনারও একই সাজেশন আছে, তবে ওনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে ওনাকে আমি শুভ জন্মদিন জানাতে চাই। উনি মেনশন করেছেন আলাদা করে আজকের দিনে উনি 50 হয়েছেন। আচ্ছা, তো ভালো, খুব ভালো খবর। গ্যাসের ওষুধ উনি প্রায় খান। এটা কিন্তু একটা ভীষণ রকমের ইলনেস ইন ইটসেলফ। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যায় এবং কাজ হচ্ছে না। তার চাইতেও বড় কথা, গ্যাসের ওষুধ যেগুলিকে আমরা এখন মূলত গ্যাসের ওষুধ বলে চিনি, দিস আর অল প্রোটন পাম্প ইনহিবিটর্স, যেগুলি আজ থেকে প্রায় 20 বছর 25 বছর আগে বাজারে এসেছিল। এবং আমি একটু এই বিষয়টা ফিরে আসবো, আরেকজন বুধ অপেক্ষা করছি, একটু দেখিনি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বনগা থেকে বলছি, রঞ্জিত চক্রবর্তী। বনগা। হ্যাঁ, রঞ্জিত বাবু বলুন, কি জানতে চাইছেন? রঞ্জিত চক্রবর্তী বলছি। আমরা শুনতে পেয়েছি রঞ্জিত বাবু, বলুন কি জানতে চাইছেন। বলছি, আমার পরিবারে পেটে মাঝে 17 সালে একটা অপারেশন হয়েছিল, ওই পাথর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে গলব্লাডারের পাথর, গলব্লাডারের পাথর। গলব্লাডারের পাথর। আচ্ছা আচ্ছা, তাকে মানে উনি পাথর পাননি, ওখানে একটা গলব্লাডারটা খারাপ হয়ে গেছে, গলব্লাডার বাদ দিয়েছে 17 সালে। আচ্ছা আচ্ছা, পরে উনি সেই 2 বছর পরের থেকে পেটের যন্ত্রণা বেড়ে দিয়েছে, আরো বেড়ে গেছে, খেতে পারেন না, রাতে খান না, খুব বিভিন্ন সমস্যা। আচ্ছা, ঘুমায় না, ঘুম হয় না।
আচ্ছা। হ্যাঁ, ঘুম হয় না। হুম হুম। সবচেয়ে বড় ঘুম হয় না। যা কিছু খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, ট্যাক্সি হুম হুম। একটু কাইন্ডলি যদি বলেন। আচ্ছা রঞ্জিত বাবু, আপনার ম্যাডামের বয়সটা কত একবার যদি বলেন আমাদের? 61 51। ডাক্তারবাবু কিছু জানবেন ওনার কাছে? হ্যাঁ, আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাই যে ওনার স্ত্রী যার ব্যাপারে উনি বললেন, তার কি চোখ হলুদ হওয়া বা ইউরিন হলুদ হওয়া সেরকম কোনো সমস্যা হচ্ছে? না, ওনার শেষের দিন দিয়ে কোনো সমস্যা নেই, এমনি সবকিছু খেতে চান না, খেতে পারেন না, যা কিছু খান হজম হচ্ছে না। আচ্ছা, শরীরে গন্ডগোল করছে। অন্য কোনো সমস্যা নেই তো এটা ছাড়া? না না, ওনার সবকিছু এবার দেওয়া, এই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, তারপরে টিউমার অপারেশন, ইউটারাস টিউমার অপারেশন এবং গল ব্লাডারের এটা বাদ দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। রঞ্জিত বাবু আপনি সঙ্গে থাকুন, আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করছি, আপনি সঙ্গে থাকুন, টিভির পর্দায় চোখ রাখুন, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা ঠিক আছে। ডাক্তারবাবু, আপনি যেটা বলছিলেন প্রথম, তো আমি ওনাদের দুজনেরই প্রশ্ন একসাথে উত্তর দেব। এদের দুজনেরই একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা গ্যাসের চাইতেও বড় সমস্যা, এরা দুজনেই গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন। এবং যেটা বলছিলাম, যেরকম নিরাপদ ভাবা হতো গ্যাসের ওষুধকে, সেগুলো মোটেই সেরকম নিরাপদ নয়। দীর্ঘদিনের সেবন এতে ওই আপনি আরেকটা কথা আমাকে শুরুতে জিজ্ঞেস করছিলেন, হাইপারটেনশন কেন বাড়ছে। হাইপারটেনশন যেমন বাড়ছে, আপনি হয়তো লক্ষ্য করছেন আমাদের পপুলেশনে কিডনি ডিজিজও সেরকম বাড়ছে। তার একটা অন্যতম কারণ হয়তো এই গ্যাসের ওষুধ। আচ্ছা। আজ বহু বছর ধরে যারা আছেন, প্রচুর মানুষ আছেন যারা 3 বছর 4 বছর 5 বছর কেউ 10 বছর ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, এবং সেগুলোতে কিডনির সমস্যা যথেষ্ট পরিমাণেই হচ্ছে। গ্যাসের লাভ হচ্ছে না কিছু, কিন্তু কিডনির সমস্যাটা ডেভেলপ করে যাচ্ছে। আচ্ছা। তো এদের দুজনকেই আমার এইটা সাজেশন থাকবে যে এখন সময় যে এরা একটা ওদের ন্যূনতম যে পরীক্ষাটা, একটা এন্ডোস্কোপি অন্তত অফকোর্স করিয়ে নিক, ওরা দুজনেই এন্ডোস্কোপিটা করিয়ে নিন। এবং এন্ডোস্কোপি করাবার পরে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা যারা আছেন, পেটের ডাক্তারবাবুরা যারা আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে তাতে কিছু অ্যাবনর্মালিটি আছে কিনা এবং সমস্যা আছে কিনা, সেটা দেখে ওনারা বোধহয় চিকিৎসাটা করলে একেবারে সঠিক হবে সেই ব্যাপারে। রঞ্জিত বাবু স্ত্রীর ক্ষেত্রে গল ব্লাডার বাদ দিয়েছেন, কিন্তু অন্য কোনো সমস্যা তো হতে পারে এখানটা, এই জায়গাটা হতে পারে। দেখুন, রঞ্জিত বাবু বনগা থেকে আমাদেরকে ফোন করছেন। আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে একটা প্রবণতা আছে গল ব্লাডার বাদ দেওয়ার পরেও যে গল ব্লাডার স্টোনটা যেখান থেকে উৎপন্ন হয়, মানে লিভার বিলিয়ারি স্টোন, সেটা ছোট ছোট দানা দানা স্টোন লিভার থেকে সোজা এসে পিত্তনালীকে অবস্ট্রাক্ট করে, এবং তাতে পিত্তনালীর একটা ইনফ্ল্যামেশন হয়। এবং যেহেতু পিত্তনালী এবং আমাদের যে প্যানক্রিয়াস, সেই দুটো ডাকটি একসাথে আমাদের ক্ষুদ্র অন্ত্রে ড্রেইন করে, সেটা প্যানক্রিয়াসের যে ফ্লোটা আছে সেটাকেও ডিস্টার্ব করে। এবং তাতে দেয়ার আর এপিসোডস যখন প্যানক্রিয়াটাইটিস হয়, খুব মাইল্ড কেসেস অফ প্যানক্রিয়াটাইটিস থেকে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস অবধি হতে পারে। উনি যেরকমটা বলছেন তাতে হয়তো ওনার অবস্ট্রাকটিভ জন্ডিসও নেই, ওনার প্যানক্রিয়াটাইটিসও হয়নি, বাট এইরকম সমস্যা হচ্ছে মানে কোথাও ওনার যে নর্মাল প্যানক্রিয়াটিক এনজাইমস আছে, যেগুলি খাদ্য হজমে, খাওয়ার হজমে সাহায্য করে, সেইগুলো বোধহয় ঠিক মতো ওনার অন্ত্রে এসে পৌঁছচ্ছে না, সেইটা একটা সম্ভাবনা। কিংবা সিম্পলি হতে পারে ওনার স্টমাকে বা কোথাও ইন দ্য ডিউডেনাম, যেটাতে সেখানে যে নর্মাল প্রসেস অ্যান্ড স্টেপস অফ ফুড ডাইজেশন সেটা হচ্ছে না, বিকজ অফ আ মিউকোসাল প্রবলেম, মানে যে শ্লেষার যে আস্তরণটা অন্ত্রে থাকে, যার অনেক ভাইটাল একটা রোল থাকে ইন ডাইজেশন, সেটা হয়তো ঠিকমতো কাজ করছে না। সেইটা এন্ডোস্কোপি করলেই সঠিক বোঝা যাবে, ধরা পড়বে। ওকে। আর এমনিতে ওনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কিছুতে কি কোনো সাহায্য হতে পারে? দেখুন, আলাদা করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে খুব একটা সাহায্য হবে না। হ্যাঁ, কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট চেঞ্জ, খাদ্যাভ্যাস পরিবর্তন করলে কিছুটা ওনার ডেফিনেটলি বেনিফিট হতে পারে। তবে আমার এটা তাও সাজেশন থাকবে যে শুধুমাত্র ওর ওপরে ডিপেন্ড করে না বসে থেকে বরং একটা এন্ডোস্কোপি করিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর আমাদের বন্ধু যিনি নাভির ওপরে ব্যথা বলছিলেন, ওনাদের দুজনেই ভয়ের ব্যাপার নেই তো? ও না, এমনি ভয়ের ব্যাপার কিছু আমি এক্ষুনি আছে বলে বলতে চাই না, এন্ডোস্কোপিটা করিয়ে নিলেই ভালো ভালো হবে। চলুন, হ্যাঁ দর্শক বন্ধুরা শুনলেন আপনারা ডাক্তারবাবু যেটা বলছিলেন। আর দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভি সেটের ভলিউমটা কম করতে হবে, না হলে আমরা কথা শুনতে পাবো না। শুনতে পাইনি, আরেকবার বলুন। বাজারঘাট মাতৃপল্লী। বাধারঘাট মাতৃপল্লী থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? স্বপন চৌধুরী। স্বপন বাবু বলুন, কি জানতে চাইছেন? আমার ডাইন পায়ে হাঁটুর নিচে, হাঁটুর নিচে আমাদের নাভে
ব্লাড আর ইউরিন জমছে। ব্লাড আর ইউরিন? হ্যাঁ, আচ্ছা, মানে এটা কিতাব অপারেশনের লেগে আমার কইছিল, আমি তো অপারেশন করতাম, তার তোমার সুগার আছে। ওকে, আপনার বয়সটা কত? মানে আমি বয়স 60। আর আপনার এই যে সমস্যাটা হয়েছে কতদিন হয়েছে, আর আপনি লাস্ট যখন সুগার মেপেছিলেন? আজকে 5-6 মাসের মতো হয়ে গেছে। এই অবস্থায় আমার মা মারা গেছে। আচ্ছা, এরপরে আমি চিকিৎসা করতে পারছি না। ওকে, আমরা দুঃখিত দর্শক বন্ধু। আর আপনার 5-6 মাস হয়ে গেছে আপনি চিকিৎসা করাননি, আপনাকে অপারেশন বলেছে, আপনার সুগার বেশি বলে করাননি। সুগারটা কত লাস্ট যখন মেপেছিলেন, আর কবে মেপেছিলেন? সুগার আমার 315 আর 205। ডাক্তারবাবু? হ্যাঁ, আপনার সুগার নিঃসন্দেহে খুব বেশি। যদি সেইটা এখনও চলে থাকে তাহলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই সুখকর খবর নয়। আপনার যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে অতি সত্বর একটা সুগার পরীক্ষা করিয়ে আপনার যে সুগারের ওষুধ আপনি খাচ্ছেন সেইটা পরিবর্তন করা, প্রয়োজনে আপনার ইনসুলিন শুরু করা। এবং জানবেন যে কোনো রকম সুগারই কোনো অপারেশনের অন্তরায় হয়ে দাঁড়ায় না, কারণ সব সুগারই আমরা ওষুধের দ্বারা কমাতে পারি এখন, এবং সেটা কমিয়ে আপনার যে প্রয়োজনীয় অপারেশনের কথা আপনাকে বলা হয়েছিল সেটা আপনি করতে পারবেন। এবং আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, হয়তো খুব সম্ভবত আপনার একটা ব্লাড জমার সমস্যা হয়েছিল হাঁটুতে, হয়তো ইউরিক অ্যাসিডের একটা সমস্যা ছিল, যেটাকে আপনি হয়তো একটু ভুল করে ইউরিন বলেছেন। তাই যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় 6 মাস আগে যে সমস্যাটা ছিল সেটা এখন কতটা আছে সেইটা একবার দেখে যাচাই করে নেওয়াটা দরকার। এবং তারপরেও যদি মনে হয় অপারেশন করাতে হবে, অপারেশন করানো যেতেই পারে। সেক্ষেত্রে আপনার সুগারের ওষুধটা পরিবর্তন করে দিতে হবে, প্রয়োজনে বাড়িয়ে দিতে হবে, বা ইনসুলিন আমরা হয়তো শুরু করতে পারি। সেই ক্ষেত্রে সেটা করলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে এবং আপনি অপারেশন করাতে পারবেন। দর্শক বন্ধু, আপনার বাড়ি বাধারঘাট, আর টিএমসি আপনার বাড়ির খুবই কাছে। আর এখন এই মুহূর্তে কিন্তু কোনো ভয় নেই হাসপাতালে যেতে, কারণ সব রকম সেফটি মেজার্স নেওয়া আছে। তো আপনি একবার চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনার কি কন্ডিশন আছে, এবং সুগার কখনোই আপনার অপারেশনের পথে এই মুহূর্তে বাধা হতে পারে না। আপনার সুগারটা হয়তো কন্ট্রোলে আনতে হবে খুব তাড়াতাড়ি। চলুন, ডক্টর অর্কদীপ চৌধুরী রয়েছেন টিএমসিতে। ডাক্তারবাবু, অবশ্যই ওনাকেও হয়তো আপনি কনসাল্ট করতে পারেন। চলুন, এবার কে আছেন দেখি টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, কে আছেন টেলিফোনে? চলুন দর্শক বন্ধু, যারা ফোন করছেন আপনাদের একটু বলে রাখি, আমাদের কাছে সময় খুব কম, 1 ঘন্টার সময় অনুষ্ঠানের। আপনারা টিভি সেটের ভলিউমটা কম করে ফোন করবেন। যদি পরিবারের অন্যরা দেখে থাকে তাহলে আপনি একটু দূরে চলে যাবেন, না হলে ফিডব্যাকের জন্য আপনার কথা অনেক পরে আসবে আমাদের কাছে, ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডাক্তারবাবু, ব্লাড আরেকজন বন্ধু আছেন সঙ্গে, একটু দেখিনি। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহনপুর থেকে বলছি। মোহনপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, মোহনপুর সুব্রত বলছি। সুব্রত বাবু বলুন, কি জানতে চাইছেন? সমস্যা মানে থাইরয়েড নিয়ে। থাইরয়েড, হ্যাঁ। ওকে। আর আগে আপনার বয়সটা বলুন সুব্রত বাবু। আমার না, আমার শালিকা। আপনার শালিকার বয়সটা বলুন তাহলে। 40। আর থাইরয়েডটা কি থাইরয়েড? হাইপার? হাইপার না, মানে মানে খাইতে গেলে গলার আছে না, গলায় খাইতে গেলে নিচে নামে না, খাওয়ান না। আচ্ছা, তো এটা থাইরয়েড কি করে বুঝলেন? ডাক্তারবাবু কি বলেছেন পরীক্ষার পর? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বলেছে থাইরয়েড, ওকে ওষুধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওষুধ দেওয়ার পরে সে মানে ডাক্তারবাবু কি বলেছে, খাওয়ার জন্য। ওকে, এখন সমস্যাটা কি হচ্ছে, মানে গলা থেকে খাবারটা নিচে নামে না, মনে হচ্ছে গলাতে আটকে যায় খাবারটা, তাই তো? হ্যাঁ, গলায় এখানে যেমন আটকে যায়। ওকে ওকে, চলুন, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। আমি সঙ্গে আছি। সুব্রতবাবু, ডাক্তারবাবু। হ্যাঁ, সুব্রতবাবু, আপনার যে রোগী আছেন তার থাইরয়েডের সমস্যা যেরকমটা আপনি বললেন, যদি সেটা হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে তাহলে ওষুধে সেটা সেরে ওঠার কথা। নিয়মিত পরীক্ষা যেটা করতে হয় সেটা আপনাকে করাতে হবে।
প্রত্যেক 6 থেকে 8 সপ্তাহ অন্তর একবার থাইরয়েডের পরীক্ষা করাতে হয়, যেটাকে আমরা টিএসএইচ যে পরীক্ষাটা বলি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেইটার মাত্রাটা দেখে থাইরয়েডের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। সেইটা হয়ে গেল আপনার থাইরয়েড লেভেল মেনটেন করবার জন্য যে চিকিৎসাটা আছে। আর যদি থাইরয়েড গ্ল্যান্ডের যে সাইজ, যে আয়তন যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে পরে আপনাকে একজন থাইরয়েড বিশেষজ্ঞর সাথে দেখা করে হয়তো একটা আলট্রাসোনোগ্রাফি গলার করতে বলবে, দেখার জন্য যে থাইরয়েডের মধ্যে কোনো অন্যরকম কিছু ডেভেলপ করছে কিনা, এবং সেই ক্ষেত্রে প্রয়োজন বোধ করলে একটা ওই সূচ ঢুকিয়ে একটা খুব ছোট মাত্রার পরীক্ষা, এফএনএসি খুব এফেক্টিভ পরীক্ষা, সেইটা করে দেখা যেতে পারে যে থাইরয়েডে কোনো রকম অন্য রোগ বাসা বাঁধছে কিনা। থাইরয়েডের বিভিন্ন রকম ক্যান্সার বা ম্যালিগনেন্সির কথা আমাদের জানা আছে। সেইগুলো কিছু আছে যেগুলি খুব তাড়াতাড়ি স্প্রেড করে, কিছু আছে এগুলি খুব খুব সফট নেচারের হয়, অপারেশনের পরে প্রায় পুরো লাইফ স্প্যানই পাওয়া যায়। তো সেইটাকে ভয় না পেয়ে সেই পরীক্ষাটা করিয়ে নেওয়া দরকার। তবে আমার যেটা মনে হয়, খাওয়ার খেতে গেলে গলায় আটকে যাচ্ছে, সেইটা থাইরয়েডের সমস্যার জন্য খুব সম্ভবত ওনার হচ্ছে না, সেটার অন্য সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে নিলেই, যে গলায় কোথাও ইএনটি বিশেষজ্ঞ দেখিয়ে নিলেই বোধহয় সেটা ভালো হবে, উনি সঠিক ডায়াগনোসিস করতে পারবেন এবং চিকিৎসা পাবেন। তো ধরে নিয়ে এগোনোটাই ভালো যে দুটো আলাদা সমস্যা ওনার হচ্ছে, একটা থাইরয়েডের সমস্যা যেটার তো সমাধান আমি বলেই দিলাম, আর খেতে গিয়ে যে অসুবিধাটা হচ্ছে সেটার জন্য একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে। আসলে আমার সময় আমাদের এটাই হয়, শরীরে একটা রোগ থাকলে আমরা ভাবি যাই সমস্যা হচ্ছে ওই রোগটার জন্য হচ্ছে, নাও হতে পারে। সব সুগারের মতো সমস্যা নয় যে সুগারের জন্য সব সমস্যা হচ্ছে, এটা অন্য কারণে হতে পারে। ডাক্তারবাবু যেটা বলছিলেন, ডাক্তারবাবু ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে খুব বেশি আজকাল, আমরা অনেকেই দেখতে পাচ্ছি। কিডনির সমস্যা আছে, আমি এই বিষয়টা আসবো। আরেকজন বন্ধু একটু আছে, দেখিনি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বললাম তো, বড়জলা থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ আমি ওই বলতে আপনার হরিপদ বাবু বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ তাহলে সাল গোড়া একটা ছিল 50 বছর আগে। হ্যাঁ আচ্ছা, এরপরে আস্তে আস্তে মানে বাচ্চাটা আমি তো আসতে পারি না। আচ্ছা, মানে কত বছর আগে একটা ছিল বললেন? 20 বছর। 20 বছর। আর আপনার এই মুহূর্তে বয়স কত? মনে করেন আমার বয়স 50। 50। এখন পায়ের নিচে বাড়ছে এগুলো? পায়ের নিচে মনে 7টা আছে, তবে অনেক আসতে পারি না। ওকে ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু। এটা একটা এমন একটা প্রবলেম, খুব কম হয়, রেয়ার হয় আমরা দেখি, কিন্তু যাদের হয় তাদের সত্যি খুব মুশকিল হয়। তো এটা কি কোনো অ্যালোপ্যাথির মানে আজকাল কি চিকিৎসা চলছে? উনি যেটা বলতে চাইছেন বোধহয় খুব সম্ভবত উনি কর্নস এর কথা বলতে চাইছেন, পায়ের নিচে যেগুলো হয়। সেটা কিছু কিছু মানুষের এটা একটা বংশগত সমস্যাও থাকে। আর যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হওয়া, সেটা হচ্ছে যে জীবিকা, প্রফেশন। যদি খালি পায়ে বেশিক্ষণ হাঁটতে হয়, যদি পায়ের নিচে ক্রনিক ইনজুরিজ হতে থাকে, তাহলে পরে কর্নের সমস্যাটা কিন্তু বেশি থাকে। প্রাথমিকভাবে উপদেশ তো এটাই থাকবে যে উনি একজন অর্থোপেডিশিয়ান বা একজন সার্জারি বিশেষজ্ঞকে দেখিয়ে নিন, দেখার জন্য এটা আসলেই শালগড়া না অন্য কিছু হচ্ছে। এবং যতদিন না হচ্ছে, বলছেন 7-8টা করে হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো যে ওনার পায়ের যত্ন নেওয়াটা খুব জরুরি। প্রত্যেকদিন কাজের শেষে একবার করে ভালো করে পা পরিষ্কার করে দেখা কোথাও ইনজুরি নতুন করে প্রত্যেকদিন হচ্ছে কিনা, এবং খালি পায়ে না চলা, নরম সোলের জুতো পরে চলা, এই কটা লাইফস্টাইল মডিফিকেশন উনি করতে পারেন। তবে সেটা একজন সার্জারি অর্থোপেডিক্সের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিলেই বোধহয় ভালো। হরিপদবাবু, ডাক্তারবাবু কি বললেন আপনি শুনলেন। একজন সার্জনের সঙ্গে যদি আপনি পরামর্শ করতে পারেন, এটা নিয়ে কি করবেন। অপারেশন লাগবে এমনটা বলা চলে না, কিন্তু কি চিকিৎসা পদ্ধতি হবে এটাকে দেখে ডায়াগনোসিস করে তারপর হয়তো ডাক্তারবাবু আপনাকে ভালো বলতে পারবেন। ডাক্তারবাবু যেটা বলছিলাম, ক্রিয়েটিনিন লেভেলটা আজকাল খুব বেশি বাড়ছে মানুষের, মনে হচ্ছে কিডনি সমস্যা বেশি হচ্ছে, কেন? কিডনি সমস্যা যেটা হচ্ছে, কিডনি দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কিডনি ইজ আ ভেরি প্রেশাস অর্গান। আমাদের যে সংখ্যক নেফ্রন, মানে যেটা কিডনির ইউনিট নিয়ে আমাদের জন্ম হয়, আজীবন তার থেকে একটি নেফ্রনও বাড়ে না। ওই বয়সের সাথে সাথে সেগুলি কমতে থাকে। তো এই যে গ্র্যাজুয়াল প্রসেস অফ ডিক্লাইন বা কমে যাওয়ার যে একটা প্রসেস আছে, সেইটাকে বিভিন্ন ফ্যাক্টর আছে যেগুলি বর্তমান যুগে ত্বরান্বিত করছে।
নষ্ট করা হচ্ছে। নষ্ট করছে। একটা হচ্ছে হাইপারটেনশন, আচ্ছা পাশাপাশি হাইপারটেনশনের ইনঅ্যাডিকুয়েট কন্ট্রোল। আচ্ছা একটা হচ্ছে ডায়াবেটিস, পাশাপাশি ডায়াবেটিসের ইনঅ্যাডিকুয়েট কন্ট্রোল। আচ্ছা থার্ড হচ্ছে ইনজুডিশিয়াস ইউজ অফ পেইন কিলার্স। ব্যথা হলো কোথাও একটা, দীর্ঘদিন ধরে ব্যথা চলছে, ডাক্তার দেখালাম না, পাড়ার ওষুধের দোকানে গেলাম, ব্যথার ওষুধ দিলাম, ওনারা ব্যথার ওষুধ দিচ্ছে, সেইটা খাওয়া হচ্ছে, সেইটা কিডনি খারাপ হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং আরেকটা যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, একটা লার্জ পার্সেন্টেজ অফ পপুলেশন দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, সেইটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ এই কিডনি ডিজিজ দিনে দিনে বাড়ার। ওকে অফকোর্স আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের এখন স্ক্রিনিং ফর কিডনি ডিজিজ জাস্ট লাইক হাইপারটেনশন অনেকটাই বেড়েছে। আমরা ধরা পড়ছে বেশি। রুটিনলি কিডনি টেস্ট Check-up করছি, হচ্ছে। তো ধরা পড়ছে রুটিনলি, সেই হিসেবেও পরিসংখ্যানটা ডেফিনেটলি বেড়েছে। মানে আগের তুলনায় এখন ধরা পড়ছে বেশি, এই ধরা জন্যই পড়ছে যেহেতু বেশি, স্ক্রিনিংটা বেশি স্ক্রিনিংটা হচ্ছে। বেশি হচ্ছে, তবে সেটা একটা কারণ, বাকি কারণ আপনাকে আমি বললাম। ঠিক ওকে, চলুন একজন বন্ধু আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাখি। বলুন কি জানতে চাইছেন। হ্যালো, চলুন আর সঙ্গে থাকুন। হ্যাঁ বলুন বলুন কি জানতে, বলুন। আমি 3 মাস আগে সুগারটা পরীক্ষা করেছিলাম। আচ্ছা, কত ছিল? মানে খাইয়া দুটো মিলে 60 বেশি আছিল আর কি। আচ্ছা, মানে খাওয়ার আগেও 60 বেশি, খাওয়ার পরেও 60 বেশি। তারপরে ডাক্তারে আমার দুবেলা ভাই ইনসুলিন দিতে। আচ্ছা, হুম, দুবেলা ভাই ইনসুলিন দিত, মানে 3 মাস আগে বেলা করে দিছে। 3 বেলা করে দিয়েছে। তিন বেলা। একবেলা করে দিছে, একবেলা করে দিছে, মানে পরীক্ষা করে দিয়েছে সুগারটা বাইরে গেছে। আচ্ছা, আপনার বয়সটা কত দর্শক বন্ধু? বয়স 60। 60। ওকে, চলুন আমরা এই ইনসুলিনের ব্যাপারটা কথা বলছি, আপনার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, এই যে ব্যাপারটা ইনসুলিন উনি 2 বার নিতেন, ডাক্তারবাবু একবার বন্ধ করে দিয়েছেন, কমে গেছে। অনেকেই ভাবছেন যে এখন একবার কমিয়ে দেওয়াতে ওনারটা বেড়ে যাচ্ছে। সো এটার সমাধান খুব সহজ। সেটা হচ্ছে ওনার যে লেটেস্ট সুগার রিপোর্ট যেটা আছে সেটা নিয়ে একবার জানতে হবে উনি কতটা করে ইনসুলিন নিচ্ছেন। সকালে বা রাত্রিরে একবেলা যেহেতু দিয়েছেন, উনি একটা বেলাই নিচ্ছেন। দেখতে হবে উনি যে সময়টা ইনসুলিনটা নিচ্ছেন তার পরের খাবারটা উনি কি খাচ্ছেন, ওইটা ছাড়া উনি বাকি দিনে কোন মেজর মিলস নিচ্ছেন। এটা আমি একেবারে সমস্ত পেশেন্ট যারা সুগারের মুখে খাওয়ার ওষুধ নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন তাদের জন্য বলে দিতে চাই যে সুগারের চিকিৎসায় ইনসুলিন যতটা বা যে কোনো ওষুধ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ যে ওষুধটা কোন সময় নেওয়া হচ্ছে এবং তার সাথে খাওয়াটা ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা। আচ্ছা, তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, হয়তো বা ডাক্তারবাবুর ইনসুলিন কমিয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে উনি হয়তো বলছেন 60 করে উপরে এবং মানে ফাস্টিং এবং পিপি দুটোই বেশি ছিল। হয়তো যিনি দেখেছেন তার মনে হয়েছে ওনার বয়সে হয়তো অতটা লাগবে না, বা তার আগে হয়তো উনি ডোজটা বাড়িয়েছিলেন, বাড়ানোর পরে দেখেছেন অনেকটা খুব তাড়াতাড়ি কমে গেছে, তাই উনি ডোজটা একটু কমিয়ে এনেছেন। এখন যেহেতু সুগারটা আবার বাড়ছে, তাহলে ওনার ফুড হ্যাবিট, ডে টাইমে মিলের টাইমিংটা দেখে এবং কতটা কমানো হয়েছে ইনসুলিন সেটা দেখে বাড়িয়ে দেওয়া যেতেই পারে। সেটা সহজ সমাধান, ওনার সুগার আবার কন্ট্রোলে চলে। ওকে, চলুন দর্শক বন্ধু শুনলেন ডাক্তারবাবু কি বললেন। সুগার আসলে যেটা কি খাচ্ছেন, ইনসুলিন কি নিচ্ছেন, ট্যাবলেট কি নিচ্ছেন, সবগুলো মেপে ডাক্তারবাবু একটা রুটিন করে দেয়, আর সেই রুটিনটা মেনে আমাদের চলতে হয়, তাহলে সুগার কিন্তু কন্ট্রোলে থাকে। এবার কে আছেন দেখি টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বলছি দর্শক বন্ধু, টিভি সেটের ভলিউমটা বলছি। বুঝতে পেরেছি, কিন্তু আপনি টিভি সেটের ভলিউমটা কম না করলে ফিডব্যাক আসছে, আমরা কথা শুনতে পাচ্ছি না আপনার। আর নাহলে আপনি সরে আসুন টিভির সামনে থেকে। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি, আমাদের পেটে সমস্যা হয়েছে। আচ্ছা, আমাদের পেটে সমস্যা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তাতে ডাক্তার কোনো কিছু বলছে না, তো ভালো বা খারাপ কিছু বলেনি। আচ্ছা, এখন ওর দিচ্ছে হচ্ছে কমাচ্ছে, এটা মাথার যন্ত্রণা হতো। আচ্ছা। তো আপনার এই গ্যাস অম্বলের সমস্যাটা কতদিন আগে থেকে হচ্ছে, আর আপনার বয়সটা কত এই মুহূর্তে? বহুদিন আগে থেকে আমার গ্যাস অম্বলটা আছে। বহুদিন ধরে। আপনার বয়সটা কত এই মুহূর্তে? বহুদিন থেকে। আপনার বয়সটা কত?
62 বছর? হ্যাঁ ওকে, ঠিক আছে, চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, প্রশ্ন একই, সবার আলাদা করে মনে হয়। যিনি 50 বা 51 বা 45 62 বছর বয়সে অনেক দিন ধরে এই গ্যাস অম্বল এটাতেই ভুগছেন, আপনি প্রথমেই খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, দর্শক বন্ধু হয়তো শুনেননি, উনি কি করবেন এখন? ওনার জন্য একই পরামর্শ থাকবে, ওনার আর গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ করে নিকটতম স্বাস্থ্য কেন্দ্র, কাছে যিনি ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু উনি বলছেন, ডাক্তারবাবুর কাছে গেছেন, ভালো মন্দ কিছুই বলছেন না, ওষুধ দিয়ে দিয়েছেন। তাহলে আরেকবার গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে হবে যে কি অসুবিধে হচ্ছে বা আপনি যে ওষুধ আমাকে দিয়েছেন। আসলে দেখুন, এটা দুটো অ্যাপ্রোচ থাকে। একটা হচ্ছে যে আমরা 1 মাস একটা গ্যাসের ওষুধ দিয়ে আমরা দেখতে চাই উনি কিরকম ইমপ্রুভ করছেন, করে গেলে তারপরে আমরা এন্ডোস্কোপি করি না। দিস ইজ গোয়িং বাই দি ওয়েস্টার্ন লিটারেচার। আচ্ছা, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজে একটা এন্ডোস্কোপি করাবার অনেক অনেক খরচ পড়ে। আচ্ছা, আমাদের এখানে যেটা 1 থেকে 2,000 টাকায় হয়ে যায়, সেটা ওদের অ্যামাউন্টে অনেকটা বেশি পড়ে। আচ্ছা, তো ওদের এখানে একটা প্র্যাকটিসড ট্রেন্ড আছে কি 1 মাসের একটা ট্রায়াল অফ পিপিআই, মানে গ্যাসের ওষুধের 1 মাস একটা কোর্স করে ওরা দেখতে চায় যে সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা। অলং উইথ দি মেডিসিনস অফকোর্স লাইফস্টাইল মডিফিকেশন ওনারা করেন, এবং তারপরে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ওনারা এন্ডোস্কোপিটা করেন না। আমাদের দেশে যখন আমাদের কাছে এরকম গ্যাসের সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন, তারা অলরেডি দে হ্যাভ টেকেন আ লং কোর্স অফ পিপিআইস, ওষুধ অনেক দিন ধরেই তারা খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এন্ডোস্কোপি করিয়ে নেওয়াটা বেটার। আমি বারবার এন্ডোস্কোপি কথাটা বলছি, তাতে হয়তো একটু সন্দেহ জাগতে পারে যে এন্ডোস্কোপি ছাড়া কি পেটের সমস্যার কোনো রকম চিকিৎসাই হয় না। সত্যি কথা বলতে কি হয় না। এন্ডোস্কোপি একটা অত্যন্ত সহজ সরল পরীক্ষা, যাতে আমি পেটের ভেতরে যেই অংশটা গ্যাস বা তার যে যাবতীয় কমপ্লেইন্স আছে সেটার জন্য যেই ফ্যাক্টরসগুলি দায়ী, সেটা আমি খুব সহজে এন্ডোস্কোপির মাধ্যমে দেখে নিতে পারি। একটা ছোট্ট এইচ পাইলোরি টেস্ট করে নিতে পারি, এবং পেশেন্টের সাথে কথা বলে তার এন্টায়ার ফুড হ্যাবিট কিরকম আছে, তার লাইফস্টাইল কিরকম আছে, সেইটা অ্যাসেস করে একটা কম্বিনেশন অফ ড্রাগ মানে ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস করে সেই জিনিসটা চিকিৎসা করতে পারি। ওকে, তো সুতরাং আমার মনে হয় ডাক্তারবাবুর কাছে উনি আবার যান, উনি ওনার প্রবলেমটা ব্যক্ত করুন, and let the person who is seeing him গ্যাসের ওষুধটাই বোধহয়, মানে গ্যাসের প্রবলেমটাই বোধহয় এমন প্রবলেম যেটা মানুষ দিনের পর দিন সহ্য করতে থাকে। ওভার দ্য কাউন্টার গ্যাসের বিভিন্ন রকম অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ নিতে থাকে এবং দিনের পর দিন এটা ক্রনিক করে ফেলে। চলুন দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মেলাঘর থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? কোমরে ব্যথা? ওকে ওকে, কোমরে ব্যথা। ডাক্তারবাবু কিছু জানবেন ওনার কাছে? বয়সটা কত একবার বলে ফেলুন। বয়স কত, ওজন কত, কিরকম ব্যথা? আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, বলছি আপনার বয়স কত আর আপনার ওজন কত আপনি জানেন কি? বয়স আমার বলুন। 65 বছর। 65 বছর। আর ওজনটা ঠিকঠাক আছে? চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। উনি কথা শুনতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। 65 বছর, সিনিয়র সিটিজেন। 65 বছরে কোমর ব্যথাটা বিশেষত মহিলাদের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক। একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম স্বল্পতা তো এই বয়সে থাকে। প্রয়োজনের অতিরিক্ত যদি শরীরের ওজন থাকে তাহলে পরে যে স্কেলেটাল ওয়েটটা বিয়ার করতে হয় কোমরে, সেটা হ্যাঁ হাফ দ্য বডিজ ওয়েট এই কোমরের ওপরে পড়ে, সেইটা একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে ডেইলি লাইফে যে পোশ্চার মেনটেনেন্স, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমাদের দেশে আমাদের একটা খুব বড় অভ্যেস হচ্ছে মাটিতে বসে কাজ করবার, খুব নিচু চৌকিতে টুলে মোড়ায় বসে সবজি কাটার। তো এইগুলো কোমরের ওপরে খুব বেশি স্ট্রেস ক্রিয়েট করে। তো সেগুলি সমস্ত কারণ। তো ওইগুলিকে ট্রিটমেন্ট করবার জন্য প্রাথমিকভাবে কিছু ব্যথার ওষুধ দিতে হয়, যেটা সিভিয়ার বা অ্যাকিউট পেইন যেটা থাকে সেটা কমে যাবে যদি দেওয়া হয়। আর সাথে কিছু অভ্যাস পরিবর্তন ওনাকে করতে হবে। যেমন আমরা যেরকম চেয়ারের যে হাইট আছে তার চাইতে নিচু হাইটে বসে কোনো কাজ করা যাবে না। বাড়িতে উনি যে টয়লেটটা ব্যবহার করছেন সেটা ইন্ডিয়ান না করে এবার ওয়েস্টার্নে কমোড স্টাইলে করতে হবে। আর কোনো একটা পার্টিকুলার পোস্টারে বসে দীর্ঘ সময় কাজ করা চলবে না। প্রতি
আধ ঘন্টা অন্তর ওনার পোস্টারটা চেঞ্জ করতে হবে। বেশিক্ষণ একরকম ভাবে বসে থাকতে পারবেন। ওয়েট বিয়ারিং কাজ উনি করতে পারবে না, যে খুব ভারী জলের বালতি আলগালাম বা ওজন নিলাম সেটা করতে হবে না। একান্তই যদি কিছু করতে হয় তাহলে কোমরে একটা লাম্বার বেল্ট যেটা বলি সেটা বেঁধে করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওই ওভার দ্য কাউন্টার যেন ওষুধটা না খাওয়া হয়। চলুন দর্শক বন্ধু, শুনলেন ডাক্তারবাবু কি বললেন কোমর ব্যথার জন্য এই জিনিসগুলো তো করতেই হবে, কিন্তু আমরা অনেকেই করে উঠতে পারি না, লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারি না বলে ব্যথায় ভুগতে থাকি। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নলগড়িয়া থেকে বলছি, রাজবাজার নলগড়িয়া থেকে। হ্যাঁ বলুন, নারায়ণগঞ্জের নলগড়িয়া থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন? স্যার আমার কাছে না এই শীতের সিজন গাইলে আমার এই পায়ের মোড়া গেছে না, এই কালি কামড়াইবো। আর মাটিতে পায়ে যেতাম না, দুপুর পায় আর কালি কি জানি গায়ে। আচ্ছা দর্শক বন্ধু, আপনার বয়সটা কত আপনি একবার বলুন আগে। আমার বয়স হচ্ছে 40 স্যার। 40? 40? হ্যাঁ স্যার। ওকে, 40 বছর বয়স। আর শরীরে অন্য কোনো সমস্যা নেই তো? না স্যার, সমস্যা নাই। আজকে মনে হচ্ছে 4 বছর ধরে মতো এই শীতের সিজন গাইলেও পায়ের মোড়া দিয়ে কালি কামড়াইবো। ওকে চলুন, আপনি সঙ্গে থাকুন। আপনার সুগার টেস্ট করেছিলেন আপনি কখনো? না স্যার, এটা কোনো সময় করছি না, সুগার টুগার এটা কোনো সময় করছি না। ওকে চলুন, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু 40 বছর বয়স, পায়ের গোড়ালিটা কামড়ায় বলছেন। পায়ের গোড়ালি কামড়াবার একটা কারণ হচ্ছে যেটাকে আমরা বলি টেন্ডোঅ্যাকিলাইটিস। আমাদের পায়ের যে গোড়ালি যে অংশটাকে বলি তার নিচে একটা ফেশিয়া বা একটা টিস্যুর আস্তরণ থাকে। আচ্ছা, তো যদি খুব বেশি খালি পায়ে কাজ করা হয়, যেখানে বডি ওয়েট এন্টায়ারলি পায়ে ট্রান্সফার হচ্ছে, তখন মাঝে মধ্যে এর মধ্যে একটা ইনফ্লামেশন হয় যেটাকে আমরা টেন্ডোঅ্যাকিলাইটিস বলি। সেইটা একটা হয়, ভেতরে ফুলে যায়। আর পায়ের তালুতে যে চামড়া আছে তার নিচে যে ফেশিয়া আছে সেটাতেও এরকম ইনফ্লামেশন হয়, প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বলি। এই দুটো ক্ষেত্রেই যেটা হয়, ওই মাটিতে পা রাখতে, শক্ত মাটিতে পা রাখতে খুব অসুবিধা হয়। এবং এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সকালে বা ভোরে ঘুম থেকে উঠলে। আচ্ছা, সেইটা একটা ব্যাপার। সেইটার চিকিৎসা কিছুটা ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে। আর দ্বিতীয় যেটা আমি কিছুক্ষণ আগে একজন দর্শক বন্ধুর জন্য বলেছিলাম যে সফট সোলের জুতো, কখনো খালি পায়ে না হাঁটা, বাড়িতে সফট সোলের জুতো পরে হাঁটা, যতটা সম্ভব দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় কাজ করাটা অ্যাভয়েড করা। এবং যেটা সহজ একটা রেমেডি পায়ে ব্যথার জন্য, এই টেন্ডোঅ্যাকিলাইটিস বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্য যেটা আছে সেটা হচ্ছে ওষুধের দোকানে এই জিনিসটা ডাক্তারের পরামর্শ ছাড়াও ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। ম্যাক্সালফের পাউডার পাওয়া যায়। আচ্ছা, খুব কুসুম কুসুম গরম জলে 2 চামচ ম্যাক্সালফের পাউডার ছেড়ে দিয়ে বিকেলবেলা অবসর সময় টিভি দেখতে দেখতে পাটা কিছুক্ষণ চুবিয়ে বসে থাকা। তাতে উষ্ণ গরম জলে ম্যাগনেসিয়াম সালফেটের পাউডার পাওয়া যায়। তবে পরামর্শ এই থাকবে যে এই পাউডারটা দেখতে একেবারে চিনির দানার মতো, কিনে আনলে খুব সাবধানে আলাদা করে রাখতে হবে। আচ্ছা, এটাকে চিনি ভেবে যেন খাবারে না ইউজ করা হয়। আরেকটা জিনিস যেটা উনি বললেন যে ওনার শীতকাল এলে খুব বেশি অসুবিধে হয়, সেটা দেখে নিতে হবে ওনার কোনো কারণে কোল্ড ইনটলারেন্স হচ্ছে কিনা, সেক্ষেত্রে ঠান্ডায় অসুবিধা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে ওনার একটু থাইরয়েড পরীক্ষাটা করিয়ে নেওয়াটা সমীচীন হবে। ওকে চলুন দর্শক বন্ধু, আপনি শুনলেন ডাক্তারবাবু খুব সুন্দর ব্যাখ্যা করলেন আপনার কি কি হতে পারে। তো একবার আপনি পরীক্ষা করিয়ে নিন, আর না হয়তো ম্যাগনেসিয়াম সালফেট ডাক্তারবাবু যেটা বলছেন সেটা এনে আপনি একবার পাটা গরম জলে, উষ্ণ গরম জলে 2 চামচ দিয়ে পাটা ভিজিয়ে দেখতে পারেন আপনি আরাম পান কিনা, তাহলে এটা কন্টিনিউ করতে পারেন। চলুন দেখি এবার আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ঝাড়খণ্ড থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আজহার আলী। ওকে, ঝাড়খণ্ড থেকে আলীবাবু বলুন কি জানতে চাইছেন? ও একটু রোদের সমস্যা একটু জানতে চাইছিলাম। রোদের সমস্যা? বলছি আমার 5 বছর ধরে পেটে ব্যথা আছে। 5 বছর ধরে পেটে ব্যথা, ওকে। তো অনেক রিপোর্টও করেছি, ওষুধ খেয়েছি, কিছু হয়েছে। আচ্ছা, রিপোর্ট করেছেন, ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা তাহলে আলীবাবু একটু বলেই ফেলুন, যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাকে, আপনার পেটের কোন দিকটায় ব্যথা হয়, কখন ব্যথাটা হয়? ব্যথাটা সবসময় হয় এই যেটা বুক আছে, বুক ভার জায়গাটা নাই, হ্যাঁ বুকের নিচটা, ওইখানটায় জায়গায় সবসময় ব্যথা করছে। ঠিক বুকের যে আমাদের খাঁচাটা রয়েছে, খাঁচাটার নিচ জায়গাটায়, মাঝখানটায়। জি। ওকে, আর আলীবাবু আপনার বয়সটা বলবেন একবার?
আমার বয়সটা 26 বছর। 26 বছর। কি কাজ করেন আপনি? আমি বোম্বে ওই ফ্রুট কাম করি। ওকে, ফ্রুট কাম করেন, মানে খাওয়া দাওয়া সবকিছু কি আপনি ঠিকঠাক ভাবে করেন, মানে আপনি নিয়ম মেনে করতে পারেন? জি, খাওয়া দাওয়া তো করি 3 টাইম। খালি পেটে থাকেন অনেকক্ষণ? বোম্বের দিকে থাকি, ঠিক আমি খাই না। ওকে ওকে, চলুন সঙ্গে থাকুন নেশা আপনি। দ্রব্য কিছু উনি আচ্ছা, সেবন আরেকটা করেন জিনিস কিনা? হচ্ছে আপনার মানে কোনো ধরনের নেশা করেন কিনা, মানে ধূম্রপান বা তামাক বা কিছু? না, বিড়ি নেশা করে খাই। বিড়ি। ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। ওনাকে আমার পরামর্শ থাকবে, উনি যে নেশাদ্রব্য সেবন করেন সেইটা অন্তত কষ্ট করে 1 মাস বন্ধ করে উনি দেখুন কোনো পরিবর্তন হয় কিনা। আচ্ছা, এবং যে খাওয়াটা উনি খাচ্ছেন, যেরকম বললেন ওনার জীবিকা আছে, যে খাওয়াটা খাচ্ছেন হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেটাই পাচ্ছেন সেটা খাচ্ছেন। পরামর্শ এই থাকবে যে উনি সকালে একবারে বাড়ি থেকে বেরোবার সময় একটু ভারী কিছু খেয়ে বেরোন, এবং যদি সম্ভব হয় দুপুরের খাওয়াটা উনি সাথে করে বাড়ি থেকে রান্না করে নিয়ে যান, এবং যে জলটা উনি খাচ্ছেন সেটা এখানে সেখানে না খেয়ে বাড়িতে জলটা ফুটিয়ে খাওয়া। সেটা যে সবারই যাদের গ্যাসের সমস্যা হচ্ছে এবং যারা জল ফুটিয়ে খাচ্ছেন না বাড়িতে, কেউ ফিল্টারের জল খাচ্ছেন বা কেউ অ্যাকোয়া বা কেন আমাদের মিনারেল ওয়াটার, ইভেন মিনারেল ওয়াটার যারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যেটা খাচ্ছেন, সবাই এদের মধ্যে যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে অ্যাডভাইস হচ্ছে এই যে আপনারা বাড়িতে জলটা ফুটিয়ে খান, ফিল্টার করে নিন, ফিল্টারের জলটা 10 মিনিট ফোটান, ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাই খান, কোথাও গেলে সেই জলটা নিয়ে যান। তাতে যেটা হবে সেটা হচ্ছে হতে পারে এইচ পাইলোরির যে এফেক্টটা আছে, যে কন্টামিনেশন থ্রু ডেইলি ফুড, সেইটা কম হবে। তাতে যদি 1 মাসে উনি কোনো রকম রিলিফ না পান তাহলে পরে ওনার ওই কিছু পরীক্ষা, সোনোগ্রাফি, এন্ডোস্কোপি এই সমস্ত করে দেখা যেতে পারে যে কি আছে। 26 বছর খুব কম বয়স আলীবাবু এরকম সমস্যার জন্য, আর 5 বছর ধরে ভুগছেন, মানে আপনি প্রায় 20-21 বছর থেকে ভুগছেন। এটাকে আর ফেলে রেখা চলবে না, একটু ভালোভাবে আপনি এটা চিকিৎসার আয়তায় নিজেকে নিয়ে আসুন, প্লাস আপনার জীবনশৈলী, আপনার ফুড হ্যাবিটস, আপনার লাইফস্টাইল পাল্টাতে হবে। চলুন এবার কে আছেন দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোরালপুর থেকে মকবুলের বলছি। বলুন কি জানতে চাইছেন? অ্যাকচুয়ালি স্যার মানে কিছুদিন মানে এই 6 মাস হঠাৎ করে মানে পেট ভীষণ মনে হচ্ছে যেমন আমার পেটে এবং ওজন হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি, পেট বেড়ে যাচ্ছে স্যার। পেটটা বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর আপনার বয়সটা একবার বলুন, আর তারপর আমরা অন্য কিছু জানছি আপনার কাছে। হ্যাঁ, বয়সটা 38 হবে। 38 হবে। ডাক্তারবাবু কিছু জানবেন ওনার কাছে? ওনার লাইফস্টাইলটা সম্পর্কে জানতে পারলে খুব ভালো ওকে, আপনি বেসিক্যালি কি করেন, মানে কি করেন বলতে আপনার সারাদিনটা কিভাবে কাটে? জব, স্কুলের টিচার। স্কুলের টিচার আপনি? স্যার আমি একদম খাওয়া দাওয়া ঠিকভাবে করছি, একদম সিম্পল ভাবে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন ফ্যাট জাতীয় খাবারও খাচ্ছি না, কিন্তু আপনার নরমাল এমনিতে ওয়েটটা কি বেশি, নাকি শুধু মনে হচ্ছে পেটটাই ঠিকরে বেরিয়ে আসে? 52 আছে, 52। তার শুধু মানে পেটটাই মনে হচ্ছে বডি থেকে তুলনায় বড় হয়ে যাচ্ছে? জি স্যার, মানে বক্স থেকে আপার ওকে ওকে, আপার পেটটা। চলুন সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। এটা একটা এমন একটা খুব সুন্দর একটা প্রাসঙ্গিক ইয়ে না আমাদের এটা, এই সমস্যাটা কিন্তু অনেকেই ভোগেন, লজ্জায় অনেকে বলতে চান না। বডিটা ঠিক থাকে, হয়তো ওয়েটও ঠিক থাকে, পেটটা ঠিকরে বেরিয়ে আসে। এইটা পেটটা ঠিকরে বেরিয়ে আসার ব্যাপারটা এটা অনেকটাই জেনেটিক, যে ফ্যাটটা যখন বডিতে ডিপোজিশন হচ্ছে সেটা কোথায় ডিপোজিশন হবে, ইজ ইট গোয়িং টু বি আ ট্রাঙ্কাল ডিপোজিশন, মানে সারা শরীরেই ডিপোজিশন হবে, না পেটে হবে, না অর্গানে হবে, সেটা অনেকটা জিনস ডিসাইডেড। আচ্ছা, তবে ওভারঅল যেটা হচ্ছে ওনার একটা এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্যাট ডিপোজিশন হচ্ছে, সেইটা ওনাকে কাট ডাউন করতে হবে। এবং সেটা বুঝতে হলে যেটা বুঝতে হবে যে আমাদের শরীরে যে চর্বিটা জমে তার শতকরা 75 থেকে 80% চর্বির উৎস হচ্ছে যে খাওয়ার সাথে যে চিনি বা শর্করা যেটা আমরা খাই, সেই শর্করা ভাতে আছে, সেই শর্করা চিনিতে আছে, যে কোনো রকম মিষ্টি, চকলেট, সফট ড্রিঙ্কস, আইসক্রিম সব কটাতে আছে। And only around 20 to 25% of that fat comes from the fat that we take as such. তো ওনাকে যেটা করতে হবে, if he feels that ওনার চর্বির পরিমাণটা খুব বেশি বাড়ছে, বডি ফ্যাট
কন্টেন্ট বেড়ে যাচ্ছে। এক তো হচ্ছে সকালবেলা একটু এক্সারসাইজ ওনাকে করতে হবে, সকালবেলা বলাটা ভুল, সকালে বিকেলে যখন উনি সময় করতে পারেন একটু লাইট এক্সারসাইজ ওনাকে করতে হবে এবং সেটা ধীরে ধীরে ওনাকে স্টেপ আপ করতে হবে। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়ায় চিনি বা শর্করা সব রকম কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে। ঠিক অনেকটা আমি এইভাবে অনেককে সাজেশন করি, যদি বুঝতে অসুবিধা হয়, একজন ডায়াবেটিক পেশেন্ট মনে করুন নিজেকে, মনে করুন আমি চিনি খাবো না, আমি ভাতের পরিমাণ কমিয়ে দেবো, দুবেলা অল্প করে ভাত খাবো, একবেলা রুটি খাবো, মানে কার্বোহাইড্রেট ওভারঅল কার্বোহাইড্রেট ইনটেকটা কমিয়ে দিতে হবে। গ্রিন টি খাওয়া যেতে পারে দুবেলা করে, সেটা ভালো ফ্যাট বার্নারের কাজ করে। লেবু দিয়ে উষ্ণ গরম জল, লেবু সেটাও কাজ করতে পারে এবং সেটা দিনে যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে আমি একটু ফিরে আসছি, আমাদের শেষ বন্ধু আছে টেলিফোনে, কে আছেন একটু দেখে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি বারাঘাট মাতৃপল্লী থেকে বলছি। বাদাঘাট মাতৃপল্লী থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। স্যার আমার বুকের বাম দিকে অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, আমি ব্যথা পাচ্ছিলাম। ব্যথা পেয়েছিলেন? হ্যাঁ, ব্যথা পেয়েছি, তাই অনেকদিন ধরে আমি হাঁপানিও দেখাচ্ছিলাম। আচ্ছা, ওকে। অনেক ব্যথা করছে। আচ্ছা, ব্যথাটা পেয়েছিলেন কি আপনি বুকের বাঁদিকে বললেন, আর সেটা কি হাড়ে ব্যথা পেয়েছিলেন নাকি মাসেলে বা এরকম নার্ভে লেগেছিল? না, বুকের বাম দিকে একটা বাউন্ডারি ওয়াল লগে চাপ পেয়েছিলাম। আচ্ছা, তো এখন আপনার ব্যথাটা কমছে না? এখন ব্যথাটা কমছে না নাকি? না, কমছে না। ওকে, কতদিন আগে এই সমস্যাটা হয়েছিল আপনার? আজকে 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিন হয়ে গেছে। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। এই ধরনের ব্যথা কমতে খুব বেশি সময় নেয়। উনি যদি হাঁপানিয়া গিয়ে থাকেন, প্রাথমিক যে কটা পরীক্ষা আছে ইসিজি এবং বুকের এক্সরে যদি হয়ে থাকে, সেগুলো যদি স্বাভাবিক থেকে থাকে, তাহলে এই মুহূর্তে ওনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত ওষুধ দেওয়া হয়েছে সেগুলি উনি ব্যবহার করে যাক। এই ব্যথাটা কমতে কিন্তু ওনার অনেকটা দিন সময় লাগবে। অনেকটা দিন সময় লাগবে। চলুন একটু ধৈর্য ধরতে হবে দর্শক বন্ধু। আর তবু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনি যেটা কন্টিনিউ করছিলেন। সো ওবেসিটির ব্যাপারটা, মানে মোটাপা একটা জিনিস, মানুষ ভারী হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের ফুড হ্যাবিটসের জন্য, লাইফস্টাইলের জন্য। কিন্তু বিশেষ করে মেয়েদের যারা আজকাল স্বাস্থ্য সচেতন, দেখা যাচ্ছে ওয়েট হয়তো ঠিক রয়েছে হাইট অনুযায়ী, কিন্তু পেটটা ঠিকরে বেরিয়ে যাচ্ছে। সেটা কি শুধুই জিনগত দোষ নাকি সেটাকে কোনোভাবে কন্ট্রোল করা যায়? আপনি যেটা বলছিলেন, একটা তো ফুড হ্যাবিট, কার্বোহাইড্রেটস হ্যাভ টু বি রিডিউসড ড্রাস্টিক্যালি। আচ্ছা, অ্যাবডোমেন সেন্ট্রিক এক্সারসাইজেস যেগুলি আছে, যেগুলি অ্যাবডোমিনাল টোনটাকে প্রপারলি টান করবে সেরকম এক্সারসাইজ, এই দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওভারঅল একটা ওয়েট রিডাকশনের যে এক্সারসাইজ, যেমন বাইসাইক্লিং বা জগিং, সেগুলি পর্যাপ্ত পরিমাণে করা ইজ ভেরি এসেনশিয়াল। ওকে, তবু আমাদের কাছে খুব বেশি সময় নেই। যেতে যেতে এই যে সময়টাতে আমরা মানে আমাদের সবারই ধরুন সর্দি কাশির একটা ভয় থাকে, যেহেতু শীতকাল, ঠান্ডা বাড়ছে, কুয়াশা বাড়ছে। তো আপনার কি পরামর্শ হবে, যেহেতু কোভিড-19 একটা সিচুয়েশন চলছে, এখনো আমাদের ভ্যাকসিন পাইনি, সো আপনার পরামর্শ সবাইকে ভালো থাকার? পরামর্শ হচ্ছে এই যে আমাদের যে রকম সাবধানতা আমরা অবলম্বন করে আসছিলাম বিগত 6-7 মাস 8 মাস ধরে, সেই সাবধানতায় কোনো রকম ঢিলেমি চলবে না। আমাদের একই রকমভাবে সাবধান থাকতে হবে, কারণ কোভিড এখনো যায়নি, আছে, সংখ্যায় কমেছে, এখনো আছে। দ্বিতীয়ত, যে কোনো রকম যদি এখন ভাইরাল ইনফেকশন ডেভেলপ করে, এই টেম্পারেচার চেঞ্জেস এবং সর্দি লেগে, যে কোনো একটা ভাইরাল ইনফেকশন বডির ইমিউনিটি এমনিতেই কিছু সময়ের জন্য ডাউন করে দেয়, অ্যান্ড ইট মেক্স আ পারসন মোর প্রোন টু ইনফেকশন উইথ আ সেকেন্ড ভাইরাস এট এনি নিয়ার পয়েন্ট অফ টাইম। তো সুতরাং এই বছরটা ঠান্ডাটায় আমাদের নিজেদের একটু সংযমী হতে হবে, আরো বেশি বড়দিন গত বছর থেকে নতুন বছরে বেরোনোটা একটু কম, বেরোলেও ভালো করে গরম জামা পরে মাস্ক অবশ্যই ব্যবহার করা দরকার, এবং যত রকম সচেতনতা একটা শিশুর ক্ষেত্রে অবলম্বন করা হয় যাতে তার ঠান্ডা না লাগে, বা একটা বৃদ্ধ মানুষের ক্ষেত্রে অবলম্বন করা হয় যাতে তার ঠান্ডা না লাগে, সেই সমস্ত নিজের জন্যও এখন অবলম্বন করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আজ অনেক কিছু জানলাম আমরা, আর দর্শক বন্ধুরা অনেক কিছু সাপোর্ট পেয়েছেন আপনার কাছ থেকে। তো চলার পথে আগামী দিন আরও একদিন আপনাকে চাইবো আমাদের স্টুডিওতে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, ডক্টর অর্কদীপ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে, যিনি টিএমসিতে রয়েছেন হাঁপানিয়াতে। আর অনেক কিছু জানলাম আমরা আজ, তবে পাশাপাশি আপনাদের ফোন কল, আপনাদের কোয়ারিজ অনেক কিছু জেনে আমরা বুঝতে পারলাম যে দেখুন, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা, আমরা অনেক কিছুই ভুগি। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনেক এরকম টাইপের সমস্যাগুলোকে দূরে রাখতে পারি।
কি কি করলে, আমাদের আশেপাশে কি কি এমন জিনিস রয়েছে, মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে যেগুলো সেবন করলে আমরা একটু ভালো থাকতে পারি। তার জন্য আগামী সপ্তাহে একজন আয়ুর্বেদিক ডক্টরকে নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।